আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও মোটামুটি ভালো আছি। আল্লাহর রহমতে ঈদ মোটামুটি সবারই ভালো কাটছে। তো যাই হোক, আজকে কিছু বিষয় নিয়ে কিছু গভীরভাবে ভাবার আছে, কিছু গভীর চিন্তা ভাবনা নিয়ে আমি এই কয়েকদিন যেরকম বর্তমানে একটা বিশ্বব্যাপী একটা যুদ্ধ চলতেছে, অনেক স্টাডি করলাম এই কয়েকদিন। তো আমি একটা জিনিস মানে খুব ভালোভাবে ক্লিয়ার হলাম। সেই বিষয়টা হচ্ছে যে ইরানের সঙ্গে যে যুদ্ধটা চলতেছে ইসরায়েলের, এখন কিন্তু আর ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ নেই। এটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে এবং কয়েকটা দেশের মধ্যে জিনিসটা ছড়াই গেছে গভীরভাবে এবং কঠিনভাবে। কয়েকটা দেশের মধ্যে জিনিসটা ছড়াই গেছে। যেমন আপনি ধরেন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মানে আপনার সৌদি আরবের শেখের কি মিল, তার তার সঙ্গে তার যে বন্ধুত্ব আপ্যায়নটা আছে, এটা একটা গভীরভাবে চলে গেছে। একটা জিনিস ভাবে দেখেন যে সৌদি আরব তো মুসলিম কান্ট্রি, তাহলে ও কেন ইসরায়েলকে আমেরিকানকে সমর্থন হয়? সরাসরি ইসরায়েলকে সমর্থন করতেছে না, কিন্তু তলে তলে তো আসলে তাই তো হচ্ছে। তলে তলে বিষয়টা কিন্তু তাই হচ্ছে। আমেরিকাকে সমর্থন করছে, আমেরিকার সাপোর্ট নিচ্ছে, আমেরিকার সঙ্গে তার গভীর ব্যবসা, আমেরিকার সঙ্গে তার ব্যবসা, তেলের ব্যবসা। আর এইখানে একটা সমস্যা হচ্ছে কি, যে সৌদি আরব থেকে যে তেলটা আমেরিকায় যাচ্ছে, এই রাস্তাপথ কিন্তু ইরানের হাতে, মধ্য জায়গায় ইরান। এই বিষয়টা বর্তমানে আপনার সৌদি আরবে মেনে নিতে চাচ্ছে না বিষয়টা। সৌদি আরব মেনে নেওয়ার না মানে মেনে নেওয়ার না মেনে নেওয়ার কারণগুলা, প্রথম কারণ ধরেন যে হচ্ছে সৌদি আরবের তো কোনো অস্ত্র নেই, তার কিন্তু অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই। তাকে যদি একটা ছোট দেশও অ্যাটাক করে, তার আর মানে মানে করার মতন ক্ষমতা কিচ্ছু নেই। ওরা ওদের মতন এনজয় নিয়ে, নিজের ব্যস্ততা নিয়ে, নিজেকে নিয়ে ব্যস্ত। ওর সাপোর্ট হচ্ছে আমেরিকা, যে আমি আমেরিকাকে তেল দেবো, আমেরিকা আমাকে বাঁচাবে। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু একটা বিষয় যে হচ্ছে খুব ভাবার, সে বিষয়টা হচ্ছে যে সৌদি আরব মুসলিম কান্ট্রি হওয়ার পরও আমেরিকাকে বলছে যে এই যুদ্ধ থামাতে আমি তোমাকে যেভাবে সাহায্য করার দরকার আমি তোমাকে সেভাবে সাহায্য করব, বা হচ্ছে যুদ্ধ থামাতে যদি এই কি বলে ইরানের তেহরান শহর যদি উড়িয়ে দেওয়ার দরকার হয়, তাও উড়িয়ে দাও, কিন্তু এই যুদ্ধ চলা যাবে না। আর ইসরায়েলের সৌদি আরবের ওদের চিন্তা ভাবনা, ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধ থেকে পিছিয়ে আসে, এই যুদ্ধ থেকে যদি ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসে, তাহলে হচ্ছে ইসরায়েলের অবস্থা খুব খারাপ হবে। ইসরায়েল এদিকে উস্কানিমূলকভাবে আমেরিকাকে সবসময় তো উস্কাচ্ছেই। আর সৌদি আরবকে মনে করেন যে আমেরিকা যেভাবে একটা পাম্পট্টি মারে, ওর তো মাথায় মাল নেই, ওর মাথায় গোবর ভরা, আমি ডাইরেক্ট বলি। ওর দেশকে নিয়ে, দেশের মানুষজন নিয়ে কোনো প্ল্যানই নেই, কোনো ফিউচার নেই, কিচ্ছু নেই। ও নিজেকে নিয়ে ব্যস্ত। কে কি করতেছে, কে কোথায় যাচ্ছেন, ওটা ওর দেখার নেই। আমেরিকা আমাকে সাপোর্ট করতেছে, অগ্নি অস্ত্র শস্ত্র দিয়ে আমেরিকা সাপোর্ট করতেছে, আমার অস্ত্রই হচ্ছে আমেরিকা, এটা ভেবে আছে আমেরিকা। আর আমেরিকা ভাবতেছে যে আমি হয়তো সারা বিশ্ব যে এখন যেভাবে আমি ডলার দিয়ে, বিটকয়েন দিয়ে, ডলার দিয়ে যেভাবে আমি দেশটা কন্ট্রোল করতে চাচ্ছি, সেভাবে হয়তো কন্ট্রোল করব। আপনারা একটা জিনিস ভেবে দেখেন, বিটকয়েন এটা কি কোনো কয়েন? আপনি কি দেখছেন? এটা জাস্ট একটা কম্পিউটার প্রোগ্রামিং সিস্টেম, আর কিচ্ছু না। আর এই জিনিসটা আমেরিকা সারা বিশ্বে প্রোগ্রামিং একটা সিস্টেম দিয়ে সারা বিশ্ব কন্ট্রোল করতেছে। আর ডলার ডলার লেনদেনের মাধ্যমে। ডলারটা তৈরি কীভাবে? ডলার কিন্তু তৈরি সৃষ্টি হচ্ছে গোল্ড। মানে আমেরিকা বোঝাচ্ছে যে সারা বিশ্বে যত ডলার লেনদেন হচ্ছে, এই সমপরিমাণ গোল্ড আমার কাছে আছে।
কিন্তু আপনি কি দেখছেন তার কাছে এত সমপরিমাণ গোল্ড আছে কিনা? আমি কি দেখছি? দেখি নেই। ওই যে প্রচলিত হয়ে আসছে এখন ডলারই সারা বিশ্বের প্রচলিত। ইরান কিন্তু তার বিকল্প। কীভাবে বিকল্প আমি বোঝাই? ইরান কিন্তু এখনও আমেরিকানের ডলারের পর অত নির্ভরশীল না, সর্বোচ্চ কম ডলার ব্যবহার করে ইরান। ইরান চায় যে আমি আমার লেনদেনগুলো আমি গোল্ড দিয়ে মানে লেনদেনগুলো করব। লেনদেনের অস্ত্র থাকবে গোল্ড, লেনদেনের অস্ত্র কেন ডলার থাকবে? আমরা তো ছোট দেশ, আমাদের চিন্তাভাবনা একটু বড় করতে হবে। আর এদিকে আমাদের মদনগুলা, ওদের মাথায় কী চিন্তা ভাবনা আছে, কী নিয়ে ফিউচারে কোনো প্ল্যান নেই, কোনো বৈদেশিক মুদ্রা নেই। এদিকে আবার আমার দেশের তারেক রহমান, সে আবার এই ডলারের সাথে একটু কানেক্টেড আছে, আমি শিওর এটা। এইসব বিটকয়েনের সঙ্গে, এইসব ডলারের সঙ্গে তার যেরকম তার হাই সিকিউর ফোন ইউজ করা, এগুলোর সঙ্গে সে কানেক্টেড আছে। কিন্তু এই যুদ্ধটা যদি সারা বিশ্বমানে ছড়ায় যায়, তাহলে সারা বিশ্বে এই যুদ্ধটা আরও বড় যদি হয়, তাহলে এই যুদ্ধটা কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা ঘাটতি দেখা দেবে, তেলের একটা ঘাটতি দেখা দেবে, এটা শিওর। বর্তমানে আপনারা দেখতে পারেন যে এখনই কিন্তু কোনো মানুষ তেল পাচ্ছে না। বড় বড় জ্বালালি পাম্পগুলা, তারপরে হচ্ছে মোটরসাইকেল যারা চালাচ্ছে, তারা কী পরিমাণের ভোগান্তিতে আছে, যে পরিমাণে ভোগান্তিতে আছে তা কল্পনা। আর আমার মনে হচ্ছে কি, এভাবে যদি চলতে থাকে, মানুষের মোটরসাইকেল বেশি দিন চালাতে পারবে না, গাড়িগুলো বেশি দিন চালাতে পারবে না। এভাবে চলবে না তো, কখনোই চলবে না, কারণ তেলই তো আসবে না। আসলে যা মনে হচ্ছে তা না, ওরা তেল কেন বিক্রি করবে না? একটা পরিকল্পনা হইতে পারে যে তেলের দাম বৃদ্ধি করার জন্য একটা পরিকল্পনা হইতে পারে, কিন্তু না, সারা বাংলাদেশে এত পরিমাণের একটা তেলের ক্রাইসিস চলতেছে। আসলে এটা মনে হয় না যে কোনো ক্ষেত্রে এটা বাংলাদেশে তেল থাকা অবস্থায় তেল দিচ্ছে না, এরকম আমার মনে হয় না। আসলে তেলের একটা ক্রাইসিস, আমার মনে হয় কি এটা সরকারের কোনো একটা দুর্বলতা আছে, গাফিলতি আছে। সে তেল শেখ হাসিনা তো এতদিন দেশ চালাইছে, তেলের তো ঘাটতি কখনো হয়নি সেভাবে। হয়তো তার কথা একটা দুর্বল, সেই ঘটনার বিষয়টা ফিক্সড করে নিক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। দেখেন, ইরানের পক্ষ নেওয়ার মতন আমার মনে হয় যে সেভাবে ইরানকে সাপোর্ট কেউ করতেছে না, বা ইরানের কারোর সাপোর্ট লাগতেওছে না। ইরান একাই 100, সে সারা বিশ্বকে যেভাবে কাঁপাচ্ছে, আমার মনে হয় সে একাই 100, তার হয়তো কারোকে দরকার হচ্ছে না, দরকারই নেই, প্রয়োজনই নেই। এভাবে যদি চলতে থাকে, আমেরিকার অবস্থা কিন্তু খুবই খারাপ। তার কিন্তু অগ্নি অস্ত্র শস্ত্র আসলে কিছু নেই। প্রথমে আমেরিকা যা ভাবছিল যে আমি ইরানকে সাফ করে দেবো, ক্লিন করে দেবো, রাস্তা ক্লিন করে দেবো, ইরান একটা ছোটো রাষ্ট্র, ব্যাপার না। কিন্তু বিষয়টা এখন উল্টো হয়ে দাঁড়াইছে। আমেরিকার কাছে আসলে সেরকম কিছু নেই। আমেরিকা আসলে এখন চুপচাপ থেকে বোঝাইতে চাচ্ছে যে আমার মধ্যে একটা ভাইব আছে, আমি এখন ইচ্ছা করলে ইরানকে উড়িয়ে দিতে পারি। একটা ভাইব নিচ্ছে, আসলে গর্জন নিচ্ছে, কিন্তু গর্জনে কোনো কাজ হচ্ছে না। তো বিষয়টা আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন।